শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই সুস্থ ও নিরাপদে আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমরা আমাদের আজকের পরিণতি ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা সকলেই অবগত আছো, আমরা পরিণতির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের অধ্যায়ের শিরোনাম হলো বাংলাদেশের সংবিধান। বিগত ক্লাসগুলোতে তোমরা সংবিধান কি, সংবিধান, বাংলাদেশ সংবিধানের পটভূমি, বৈশিষ্ট্য, সংবিধান প্রণয়ন করার পদ্ধতি এবং সংবিধান সংশোধন 1 থেকে 14 পর্যন্ত সংশোধনী তোমরা বিগত ক্লাসগুলোতে পড়েছ। এসব সংশোধনী সময়ের প্রয়োজনের সাথে, বাস্তবতার সাথে মিল রেখে যখন যেটা দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তখন সেই সময় সেই সংশোধনটি তৎকালীন সরকার নিয়ে থাকে। তো বর্তমানে আমরা 17তম সংশোধনী পর্যন্ত দেখেছি, অর্থাৎ সময়ের প্রয়োজনে 17তম সংশোধনী পর্যন্ত আমাদের সংবিধানকে সংশোধন করা প্রয়োজন হয়েছে। এইসব সংশোধনী আমরা আজকের ক্লাসে আলোচনা করব 17তম সংশোধনী পর্যন্ত, অর্থাৎ সকল সংশোধনীর মূল মূল বিষয়গুলো আমাদের আজকের ক্লাসে আমরা রিভিশন দেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রথম পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি একটি সংবিধানে প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনার ইংরেজি প্রতিশব্দ হলো প্র্যাম্বেল, অর্থাৎ সকল কিছুর সূচনা লগ্নে যে কথাগুলো বলতে হয় বা যে কোনো কিছু তৈরি করার সময় বা সৃষ্টি করার সময় সেটি কেন প্রয়োজন, সেই বিষয়টি হলো প্রস্তাবনা। তো বাংলাদেশ সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে এবং এর অনুচ্ছেদ রয়েছে, ভাগ রয়েছে। আমাদের আজকের ক্লাসের শিক্ষণফল হলো বাংলাদেশ সংবিধানের সংশোধনীসমূহ সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ সকল সংশোধনী এখানে আলোচনায় আসবে। আর দ্বিতীয় শিক্ষণফল হলো বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ, ষষ্ঠ ও সপ্তদশ সংশোধনী সংক্ষেপে লিখো। অর্থাৎ এই লাস্ট 3টা সংশোধনী সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসে শিক্ষণফলের আলোকে যে ধরনের প্রশ্ন হতে পারে, সকল সংশোধনী থেকে খ বিভাগের প্রশ্ন হতে পারে বা মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে বিভিন্ন জায়গা থেকে, এবং গ ও ঘ বিভাগের প্রশ্ন হতে পারে। তাহলে তোমরা মূল বিষয়বস্তুগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। আশা করি এর মাধ্যমে তোমরা কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পাবে। বাংলাদেশ সংবিধানের মোট 17 বার সংশোধন করা হয়েছে, তবে এইসব সংশোধনীর মধ্যে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। এই সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ সদস্যদের মোট সংখ্যার 2/3 ভোটের প্রয়োজন হয়, যা সংবিধানের 142 নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। তাহলে যতটুকু আমরা আলোচনা করলাম, এই ক্ষেত্রে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ 2 থেকে 3টি প্রশ্ন আমরা পেয়ে গেলাম। বাংলাদেশ সংবিধানের বর্তমান সময় পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? সঠিক উত্তর হলো 17টি। এর মধ্যে সুপ্রিম কোর্ট কর্তৃক কিছু সংশোধনী বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ এবং ষোড়শ সংশোধনী। তাহলে মোট হলো 4টা সংশোধনী। এই 4টা হলো 5, 7, 13 এবং 16।
এই সংশোধনীগুলা সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। তাহলে এই 4টা সংশোধনী এখন আর কোনো প্রযোজ্য নয়, অর্থাৎ এর ধারা বা উপধারা এখন আর গণ্য করা হবে না। আর সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়, যা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 142 নম্বর অনুচ্ছেদে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। এখন এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে 2/3 সদস্যের কম ভোট হলে কি সংবিধান সংশোধন করা যাবে না? অবশ্যই না। সংবিধান সংশোধন করতে হলে সংবিধানের যেটা বলা হয়েছে সেটা হলো জাতীয় সংসদ সদস্যদের মোট সংখ্যার 3/2 অংশের সমর্থন দরকার আছে, তাহলে সেটি সংবিধান সংশোধন করা যাবে, অন্যথায় নয়। এখন আমরা দেখব বাংলাদেশ সংবিধানের 17টি যে সংশোধনী, তার মূল প্রত্যেকটা সংশোধনীর মূল সামারি বা বিষয়বস্তুগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি প্রথম সংশোধনী। 1973 সালের 15 জুলাই সংবিধানের প্রথম সংশোধনী আইন 1973 গৃহীত হয়। এই সংশোধনীর দ্বারা সংবিধানের 47 অনুচ্ছেদে একটি অতিরিক্ত দফা সংযুক্ত করা হয়, যা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ এর দায়ে যে কোনো ব্যক্তির বিচার ও শাস্তি অনুমোদন করা হয়। 47 অনুচ্ছেদের পরে একটি নতুন অনুচ্ছেদ 47 ক সংযুক্ত করা হয়, যাতে করে সুনির্দিষ্ট করে বলা হয় যে উপরে বর্ণিত অপরাধসমূহের ক্ষেত্রে কতিপয় মৌলিক অধিকার 31, 35, 44 প্রযোজ্য হবে না। দ্বিতীয় সংশোধনী 1973 সালের 22 সেপ্টেম্বর গৃহীত হয়। এই আইনের ফলে সংবিধানের 26, 63, 72 ও 142 নম্বর অনুচ্ছেদ সংশোধিত হয়, 33 নং অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয় এবং 9 ক সংযুক্ত হয়। এই সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকদের কতিপয় মৌলিক অধিকার স্থগিত করা হয়। তৃতীয় সংশোধনী, এটি প্রণীত হয় 1974 সালের 28 নভেম্বর। এর দ্বারা বাংলাদেশ ও ভারতের মধ্যে কতিপয় ছিটমহল বিনিময় ও সীমান্ত রেখা নির্ধারণের ব্যাপারে একটি চুক্তি কার্যকর করার লক্ষ্যে সংবিধানের 2 অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। চতুর্থ 1975 সালের 25 জানুয়ারি সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্থলে আনা হয় একদলীয় ব্যবস্থা। জাতীয় সংসদের কত ক্ষমতা খর্ব করা হয়, বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা খর্ব হয়। সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারসমূহ রক্ষা ও প্রয়োগের এখতিয়ার থেকে বঞ্চিত হয়। এই আইন দ্বারা সংবিধানের 11, 66, 67, 72, 74, 76, 80, 88, 95, 98, 109, 116, 117, 119, 122, 123, 141 ক এবং 148 অনুচ্ছেদ সংশোধন করা হয়। 44, 70, 102, 115 ও 124 অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়। সংবিধানের 3য় ভাগ সংশোধন করা হয়। 3য় ও 4র্থ তফসিল পরিবর্তন করা হয়। প্রথম জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি করা হয়। রাষ্ট্রপতির পদ ও এই পদের প্রার্থী সম্পর্কে বিশেষ বিধান করা হয়। সংবিধানে একটি নতুন ভাগ সংযুক্ত করা হয়। সংবিধানে 73 ক ও 116 ক অনুচ্ছেদ দুটি সংযুক্ত করা হয়। পঞ্চম সংশোধনী, এই সংবিধান
এই সংবিধান সংশোধনী আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় 1979 সালের 6 এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন করা হয় এবং তাতে 11 প্যারাগ্রাফ নামে একটি নতুন প্যারাগ্রাফ যুক্ত করা হয়। এতে বলা হয় যে 1975 সালের 15ই আগস্ট তারিখ সহ ওই দিন থেকে 1979 সালের 9 এপ্রিল তারিখ পর্যন্ত ওই দিন সহ সামরিক আইন কর্তৃপক্ষের যে কোনো ঘোষণা বা আদেশ বলে সম্পাদিত সংবিধানের সকল সংশোধনী, সংযুক্তি, পরিবর্তন, প্রতিস্থাপন ও বিলুপ্তি বৈধভাবে সম্পাদিত বলে বিবেচিত হবে এবং কোনো কারণেই কোনো আদালত বা ট্রাইব্যুনালে এসবের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। ষষ্ঠ সংশোধনী 1981 সালের 8 জুলাই এই সংশোধনী আনা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। সেই সময় বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয়। ষষ্ঠ সংশোধনীতে সেই পদটাই নিশ্চিত করা হয়। উপরাষ্ট্রপতি পদে বহাল থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। সংসদ নেতা শাহ আজিজুর রহমান উত্থাপিত বিলটি 252/0 ভোটে পাশ হয়। এটি রাষ্ট্রপতির অনুমোদন পায় ওই বছরের 10 জুলাই। সংবিধানের সপ্তম সংশোধনী 1986 সালের 11 নভেম্বর এই আইন পাশ হয়। এই আইন দ্বারা সংবিধানের 86 অনুচ্ছেদ সংশোধন করা হয়। এর দ্বারা সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন করা হয় এবং তাতে 19 প্যারাগ্রাফ নামে একটি নতুন প্যারাগ্রাফ যুক্ত করা হয়। এতে বলা হয় যে 1982 সালের 24 মার্চ তারিখ সহ ওই দিন থেকে 1986 সালের 11 নভেম্বর পর্যন্ত ওই দিন সহ সময়কালের মধ্যে গৃহীত সকল ঘোষণা আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন বিধানাবলী, সামরিক আইন আদেশসমূহ, সামরিক আইন নির্দেশনাসমূহ, অধ্যাদেশসমূহ এবং অন্যান্য আইন বৈধভাবে সম্পাদিত বলে বিবেচিত হবে এবং কোনো কারণে এসবের বিরুদ্ধে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষের কাছে কোনো প্রশ্ন তোলা যাবে না। অষ্টম সংশোধনী 1988 সালের 7 জুন এই সংশোধনী আইন পাশ হয়। এর দ্বারা সংবিধানের 2, 3, 5, 30 ও 100 অনুচ্ছেদ সংশোধন করা হয়। এই সংশোধনী আইন বলে ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়। ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের 6টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়। সংবিধানের 5 অনুচ্ছেদে বেঙ্গলি শব্দটি পরিবর্তন করে বাংলা করা হয় এবং ঢাকা পরিবর্তন করে ঢাকা করা হয়। সংবিধানের 30 অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশি রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়। উল্লেখ করা যেতে পারে যে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের 100 অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে। কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে। নবম সংশোধনী আইন 1989 সালে পাশ হয়। এই আইন 1989 সালের জুলাই মাসে। এই সংশোধনী দ্বারা রাষ্ট্রের উপরাষ্ট্রপতি পদে প্রত্যক্ষ বিচারকের বিধান করা হয়। রাষ্ট্রপতির পদে একই ব্যক্তির
দায়িত্ব পালন পরপর 2 মেয়াদের মধ্যে সীমাবদ্ধ করা হয়, অর্থাৎ প্রতি মেয়াদকাল ধরা হয় 5 বছর। এই সংশোধনীতে আরও বলা হয় যে শূন্যতা সৃষ্টি হলে একজন উপরাষ্ট্রপতি নিয়োগ করা যেতে পারে এবং সেই নিয়োগের পক্ষে জাতীয় সংসদের অনুমোদন আবশ্যক দরকার হবে। দশম সংশোধনী আইন। 1990 সালের 12 জুন দশম সংশোধনী আইন কার্যকর করা হয়। এর দ্বারা অন্যান্যের মধ্যে সংবিধানের 65 অনুচ্ছেদ সংশোধন করে পরবর্তী 10 বছরের জন্য জাতীয় সংসদে নারীদের জন্য 30টি আসন সংরক্ষণের বিধান করা হয়, যেসব আসনে নারীরা নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। একাদশ সংশোধনী আইন। এই আইন পাশ করা হয় 1991 সালের 6 আগস্ট। এই আইন বলে সংবিধানের 4th তফসিল সংশোধন করা হয় এবং তাতে 21 নং নতুন প্যারাগ্রাফ সংযুক্ত করা হয়। এই প্যারাগ্রাফ বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নিয়োগ ও শপথ গ্রহণ এবং 1990 সালের 6 ডিসেম্বর তার নিকট রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের পদত্যাগপত্র পেশ এবং নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কর্তৃক 1991 সালের 9 অক্টোবর রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণকে বৈধতা দান করে। নব্বই সালের 6 ডিসেম্বর থেকে 1991 সালের 9 অক্টোবর সময়কালের মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি কর্তৃক প্রয়োগকৃত সকল ক্ষমতা, প্রবর্তিত সকল আইন ও অধ্যাদেশ, জারিকৃত সকল আদেশ ও আইন, গৃহীত সকল পদক্ষেপ কার্যপ্রণালীকে অনুমোদন দেয় এবং নিশ্চিত করে বৈধতা দেয়। এই আইন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পূর্ববর্তী পদ এবং বাংলাদেশের প্রধান বিচারপতি পদে প্রত্যাবর্তনকে সম্ভব করে ও এ ব্যাপারে নিশ্চয়তা দেয়। দ্বাদশ সংশোধনী আইন। এই সংশোধনী আইন পাশ হয় 1991 সালের 6 আগস্ট। এর দ্বারা সংবিধানের 45, 48, 55, 56, 58, 59, 60, 70, 72, 109, 119, 124, 141 ক এবং 142 অনুচ্ছেদ সংশোধন করা হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনর্বর্তন ঘটে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন। প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়। উপরাষ্ট্রপতি পদ বিলোপ করা হয়। জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। তাছাড়া সংবিধানের 59 অনুচ্ছেদের মাধ্যমে এই আইনে স্থানীয় সরকার কাঠামোতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে। ত্রয়োদশ সংশোধনী আইন। এই আইন পাশ হয় 1996 সালের 26 মার্চ। এর দ্বারা একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করা হয়, যা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে কাজ করবে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করবে। একজন প্রধান উপদেষ্টা ও অনূর্ধ্ব 10 জন উপদেষ্টার সমন্বয়ে গঠিতব্য তত্ত্বাবধায়ক সরকার সমষ্টিগতভাবে রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকবে এবং নতুন সংসদ গঠনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের তালিকা বিলুপ্ত হবে। চতুর্দশ সংশোধনী। এই আইন পাশ হয় 2004 সালের 16 মে। এই সংশোধনী দ্বারা অপর বিষয়ের সঙ্গে নিম্নোক্ত বিধান সংযোজন করা হয়। জাতীয় সংসদে পরবর্তী 10 বছরের জন্য মহিলাদের জন্য সংরক্ষিত আসন 30 থেকে 45-এ বর্ধিতকরণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স 65 বছরের স্থলে 67 বছর নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার অফিস ও বিদেশে কূটনৈতিক মিশনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। পঞ্চদশ সংশোধনী। এই আইন পাশ করা হয় 2011 সালের 30 জুন। এই সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা,
পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। এই সংশোধনীর মাধ্যমে দেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। এই সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়। সংবিধানের ৭ অনুচ্ছেদের পরে ৭-এর ক ও ৭ খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। সংবিধানের ষোড়শ সংশোধনী। ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। এর মধ্য দিয়ে ৪০ বছর পর সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে হস্তান্তর করা হয়। সপ্তদশ সংশোধনী। আরও ২৫ বছরের জন্য জাতীয় সংসদের ৫০টি আসন শুধুমাত্র নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পঞ্চদশ সংশোধনী আইন এটি খুব গুরুত্বপূর্ণ এবং এই পঞ্চদশ সংশোধনী আইন সংবিধানের শিরোনাম ও প্রবর্তনে অনেক পরিবর্তন এসছে। সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনার উপর কিছু সংশোধন আসে এবং রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম হবে, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করবে। জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপিত হবে এবং কিছু মৌলিক বিধানাবলী সংশোধন করা হয় ১৫তম সংশোধনীতে। এরপর আমরা আসি ১৬তম সংশোধনী। এই ১৬তম সংশোধনী আইন এর মূল সংশোধনী আইনের মূল বিষয়বস্তু হলো বিচারপতিদের তাদের চাকরি থেকে অব্যাহতি কিংবা বরখাস্তের ক্ষমতা জাতীয় সংসদের কাছে নেওয়া হয়। আগে ছিল কোথায়? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ছিল, সেটি নিয়ে আসা হয় জাতীয় সংসদের কাছে। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আদালতে আবার মামলা করে কিছু আইনজীবী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ষোড়শ সংশোধনী আইন বাতিল করে দেয়, অর্থাৎ বিচারকদের যে অভিশংসন করার ক্ষমতা সেটি আবার জুডিশিয়াল কাউন্সিলের কাছে আবার ফেরত আসে। তবে বিচারপতিদের বা জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে কিছু আচরণবিধি এতে সংযুক্ত করা হয়। এতে মোট আচরণবিধি সংযুক্ত করা হয় ৩৯ দফা। এরপরে আসো সপ্তদশ সংশোধনী আইন বা ১৭তম সংশোধনী। এই সংশোধনীতে মূল বিষয়বস্তু ছিল নারীদের আসন সংখ্যা ৪৫ থেকে ৫ বাড়িয়ে মোট ৫০ করা হয়, যা ২৫ বছরের জন্য এটি গণ্য হবে। এটি ছিল সপ্তদশ সংশোধনী আইনের মূল বিষয়। আর সপ্তদশ সংশোধনী আইন পাশ হয় ২০১৮ সালের ৮ জুলাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস আমরা এ পর্যন্তই এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সংবিধান সংশোধনী কর্তৃক সকল প্রকার প্রশ্ন, কনফিউশন তোমাদের দূর হবে এবং তোমরা ভালোভাবে এই অধ্যায় থেকে ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ে শেষ করা হচ্ছে। তোমরা পরবর্তীতে এটি বারবার রিভিশন করবে, মনে রাখার চেষ্টা করবে এবং প্রত্যেকটি সংশোধনী খাতায় আলাদা করে নোট করে রাখবে। তাহলেই দেখবে তোমাদের এই বিষয়টি সম্পর্কে ভালো ধারণা সবসময় মনে থাকবে। তোমাদের যদি কোনো প্রকারের জিজ্ঞাসা বা কনফিউশন থেকে থাকে তাহলে
আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, আমি সে বিষয়গুলো সমাধান করে দেব। তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসের বাসার কাজ থাকবে প্রত্যেক সংশোধনী অর্থাৎ 1 থেকে 17তম সংশোধনী পর্যন্ত প্রত্যেক সংশোধনীর মূল বিষয়বস্তুগুলা আলাদা করে খাতায় নোট করে রাখবে এবং বারবার পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সকলকে।